আমি গতকালকে বলছিলাম যে হানিয়া হত্যাকাণ্ড অবশ্যই এটি একটি বড় ঘটনা। যদি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এরকম না হতো, এটি প্রথম অথবা দ্বিতীয় শিরোনামে এই ঘটনাটি থাকতো স্বাভাবিক সময় হলে। আমরা আন্তর্জাতিক পাটে এটি দেখতে পাচ্ছি এবং যুদ্ধের কাছাকাছি মধ্যপ্রাচ্য বলা হচ্ছে। কেনই বা বলা হচ্ছে যুদ্ধের কাছাকাছি? এখনও তো একটি যুদ্ধ চলছে, তাহলে নতুন করে যুদ্ধ হলে সেই যুদ্ধ আসলে কেমন হবে? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এই হামাস এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে গত 10 মাস, সেই যুদ্ধের আসলে জবনিকা টানার জন্য কিন্তু নানামুখী উদ্যোগ আছে, কিন্তু এর মধ্যেই তেমন কার্যকর কিছুই হচ্ছে না। জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্ব, আরব রাষ্ট্রগুলো সবাই যুক্ত। এরই মধ্যে কিন্তু নতুন নতুন ঘটনা ঘটে যাচ্ছে, যেটা গতকাল আপনার যে হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া, তিনি ইরানে এসেছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগদানের জন্য, এবং ইরানি তিনি নিহত হয়েছেন। এখানে বিভিন্ন সূত্র বলছে যে সৌদি আরব থেকেও বিভিন্ন সূত্র বলছে গাইডেড মিসাইল দিয়ে তাকে, তার বাসাটাকে গুড়িয়ে দিয়েছে এবং তিনি নিহত হয়েছেন। তো এই যুদ্ধের দামামা, যেটা মধ্যপ্রাচ্যের যে আশঙ্কাটা আমরা এখন করছি, কারণ এই প্যালেস্টাইন এবং ইসরায়েলের যে যুদ্ধ চলছে, সেই যুদ্ধে ইরান কিন্তু আপনার হামাসকে যে নৈতিক এবং সামরিক সহযোগিতা দিয়ে আসছে, কিন্তু এর মধ্যেই অন্য কোনো দেশ, আমরা যদি বলি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো কিন্তু সেইভাবে প্যালেস্টাইনিদের পক্ষে এসে দাঁড়ায়নি। এটা অত্যন্ত হতাশাজনক। এবং আরব লীগ বলেন এবং মুসলিম উম্মার ওয়াইসি দেশগুলো কিন্তু হয়তো নানা ধরনের বক্তৃতা, বিবৃতি, বিভিন্ন উদ্যোগের পরোক্ষ ভূমিকা তারা গ্রহণ করেছে, কিন্তু সরাসরি এই যুদ্ধ থামার জন্য যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বেও কিন্তু আপনার পিস প্রসেস চলছে, যুদ্ধবিরতি, কিন্তু সেগুলো কোনো কিছুই কাজে আসছে না। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, এই ইসমাইল হানিয়ার মৃত্যুর মধ্য দিয়ে কিন্তু যে সহসা যে পিস প্রসেসটা এখন চলছে, সেটা এখন চলবে না এরকমই মনে হচ্ছে। তার মানে হচ্ছে যে গাজায় মানুষের যে অবর্ণনীয় দুঃখ দুর্দশা, সেটা কমার কোনো সম্ভাবনা দেখছি না। একটি অনিশ্চিত পরিণতির দিকে যাচ্ছে, কারণ ইসমাইল হানিয়া শুধু একজন রাজনৈতিক বা কূটনৈতিক দক্ষ নেতাই ছিলেন না, তিনি পুরো হামাসের পক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং একই সঙ্গে কাতার এবং মিশরের সঙ্গে সমন্বয় করে যে ধরনের আপনার উদ্যোগ নিয়েছেন এই যুদ্ধ থামার জন্য, সেই প্রচেষ্টাগুলো এখন কিন্তু মারাত্মকভাবেই ব্যাহত হবে বলে আমার কাছে মনে হচ্ছে। ফলে এই যুদ্ধের যে আশু যে একটি সমাপ্তি ঘটার বা একটা প্রসেস, সেটা কিন্তু আবারও বিলম্বিত হয়ে গেল। এখন এর রিটালিয়েশন কি হবে সেটা নিয়ে এখন হয়তো বিশ্বব্যাপী ইতিমধ্যেই কিন্তু এর প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যেমন ইসরায়েলে সরাসরি হামলার নির্দেশ দিয়েছে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েল সরাসরি হামলা চালানোর নির্দেশ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি। এবং এটিকে বলা হচ্ছে যে লেবাননের ঘটনা প্রভাবে এর প্রভাব ফেলবে, কেননা হানিয়া নিহত হওয়ার মাত্র কয়েক ঘন্টা আগে লেবাননের দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহ গোষ্ঠীর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করার চেষ্টা করে ইসরায়েল। আর অর্থাৎ মধ্যপ্রাচ্য জুড়ে শুধু নয়, আমরা ইরানের অবস্থান দেখতে পাচ্ছি এবং সেই সঙ্গে রাশিয়াও এই ঘটনার নিন্দা জানিয়েছে। আমরা দেখেছি মালয়েশিয়া থেকে এই ঘটনার নিন্দা এসেছে, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই ঘটনার নিন্দা এসেছে। সবাই নিশ্চয়ই তাদের মতবাদ বা তাদের অবস্থান সম্পর্কে আস্তে আস্তে আরও পরিষ্কার করবে, কিন্তু ইরানের এই যে হুমকি, যে সরাসরি হামলা চালানোর নির্দেশ, এটি কি কোনো নতুন বিশ্বযুদ্ধের ইঙ্গিত দেয়? হ্যাঁ, ধরুন ইরানের কথা যদি আমরা ধরি, ইরান এই যে হামাস এবং ইসরায়েলের যে সংঘাত বা যে যুদ্ধে সরাসরি ভাবে কিন্তু নৈতিক সমর্থন দিচ্ছে, যেটা অন্যান্য দেশগুলো কিন্তু দিচ্ছে না। এবং যে ফ্রন্ট লাইন গুলো আছে, যেটা আপনি বললেন, যে লেবানন, তারপরে আপনি ইয়েমেনের হুতি, ইরাকের মিলিশিয়া, অর্থাৎ বিভিন্ন দেশে কিন্তু প্রক্সি যে যুদ্ধটা চলছে,
তো সেক্ষেত্রে ইরানকে নিয়ে আমি খুব বেশি আশাবাদী হতে পারছি না, এই জন্য যে কিছুদিন 2 মাস আগেই দেখলাম ইরানের প্রেসিডেন্ট তার পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তে মৃত্যুবরণ করেছেন। সেটা নিয়েও কিন্তু এখন কানাঘুষা আছে যে কারা সেটা নাশকতা কিনা। এরপর আমরা যেটা দেখলাম যে নতুন নির্বাচন হলো, তাদের প্রেসিডেন্ট পেজেশকিয়ান তিনি পশ্চিমাদের সাথেও কিন্তু এই পরিস্থিতি নিয়ে, যুদ্ধ নিয়ে আলোচনার জন্য কিন্তু তিনি উদ্যোগ নিচ্ছিলেন, এবং এর মধ্যেই কিন্তু ইসমাইল হানিয়া তিনি কিন্তু অভিষেক অনুষ্ঠানে এসেই কিন্তু নিহত হলেন বা শাহাদত বরণ করলেন। ফলে আমার কাছে যেটা মনে হচ্ছে এই উত্তেজনাটা থাকবে, উত্তেজনা হয়তো তুরস্কের মধ্যে থেকেও আমরা বিভিন্ন ধরনের বক্তব্য দেখি, কিন্তু এটাকে পুঁজি করে ইসরায়েলের বিরুদ্ধে যে একটি সর্বাত্মক যুদ্ধে অংশগ্রহণের জন্য কোনো প্রস্তুতি আমার কাছে লক্ষ্য করছি না। কারণ আমরা তো দেখে আসছি 10 মাসের যে এই যে অবর্ণনীয় দুঃখ কষ্ট প্যালেস্টাইনিদের, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশগুলো খুব সম্মিলিত উদ্যোগ এখানে লক্ষ্য করা যায়। আর মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রকম পলিসি আছে যে তারা মধ্যপ্রাচ্যে যে ইসরায়েলের পক্ষে তাদের থাকতে হবে, সামনে নভেম্বরের নির্বাচন আছে, হয়তোবা এই নির্বাচনের আগে কোনো বড় ধরনের এসকেলেশন বা সেটা হয়তো তারা ইসরায়েলকে চাপ দিয়ে হলেও বন্ধ করবে। কিন্তু ইরানের পক্ষে সরাসরি এই মুহূর্তে যুদ্ধে অংশগ্রহণ করার হুমকি আছে, কিন্তু সেটা কতটা বাস্তবসম্মত বা অনুষ্ঠিত হবে সে নিয়ে আমার কাছে যথেষ্ট সন্দেহ আছে। কারণ ইরান তার নিজস্ব প্রেসিডেন্টকে রক্ষা করতে পারেনি, এবং তার যে রাষ্ট্রীয় অতিথি মেহমান হিসেবে যে ইসমাইল হানি আসছেন তাদের নিরাপত্তা। আমরা বিশ্বে বর্তমান যে পোলারাইজেশন, সেখানে বিভিন্ন দেশ বা গোষ্ঠীর নিজস্ব মতামত তৈরির জায়গায় আমরা কিছু জোটকে লক্ষ্য করে থাকি। সেই ক্ষেত্রে ইরান যখন তার রিয়াকশন দিচ্ছে, তার মিত্র শক্তি যারা রয়েছে তারাও তো নিশ্চয়ই এক ধরনের মতামত নিয়ে আসবে। তখন কি কোনো জোট তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করেন আপনি? না, আপনি যেটা বলছেন জোট অবশ্যই আমরা লক্ষ্য করি, যেটা আপনি রাশিয়ার কথা বলেছেন, কারণ রাশিয়া কিন্তু নিজে এই মুহূর্তে যুদ্ধে আছে, কিন্তু এই জোটটি আরেকটা যুদ্ধে অংশগ্রহণ করবে সেই ধরনের সম্ভাবনা দেখছি না। হয়তো এই জোট সেটা হতে পারে যেটা সবচেয়ে মানে এখন কাম্য বা বাস্তববাদী হতে পারে, যে এই মুহূর্তেই আমরা যে ইসরায়েল এবং হামাসের যুদ্ধটা বন্ধ হওয়া, এটা খুবই খুবই দরকার, এবং সেটাই উদ্যোগটাই প্রথম নেওয়া উচিত। এরপর অন্যান্য যে এসকেলেশন বা যেটা ভবিষ্যতে জোট গঠন হতে পারে, নানা ডিফেন্স পলিসি হতে পারে, কিন্তু যেটা খুব ইমিডিয়েট দরকার অর্থাৎ পিস প্রসেস, সেটা একদিকে যেরকম নেতানিয়াহু কিন্তু এই পিস প্রসেস চাচ্ছেন না, কারণ তিনি কিন্তু খুবই বেপরোয়া, কারণ ইসরায়েলের সামনে নির্বাচন আছে, সেই নির্বাচনের তার দেশের জনগণের সমন্বিত অর্জনের জন্য তার যুদ্ধটা চালিয়ে যাওয়া তার জন্য অপরিহার্য। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনেও এই যুদ্ধের একটা ভূমিকা আছে, কারণ সেখানে ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিস, তাদেরও একটা কৌশল হচ্ছে যে যুদ্ধটাকে যতটা সম্ভব স্তীমিত রাখা যায়, কিন্তু যুদ্ধ বন্ধের কোনো সম্ভাবনা কিন্তু পশ্চিমা নেতৃবৃন্দ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে দেখি না। বক্তব্য একেবারে স্পষ্ট যে যুদ্ধ বন্ধের যেমন সম্ভাবনা নেই, তেমনি নতুন করে এটি বাষ্পায়িত পুরো বিশ্বজুড়ে হওয়ার সম্ভাবনাও আপনি দেখছেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর বশির আহমেদ আমাদের সাথে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক